এবার সমন্বয়কদের সকল পরিকল্পনা বেরিয়ে আসলো। কঠিন হুমকির মুখে পড়েছেন বিএনপি। ডক্টর ইউনূসকে নিয়ে কঠিন হুঙ্কার দিলেন সেনাপ্রধান। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরের কম হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্দিষ্ট সময়সীমা ঠিক না করা হলেও ৪ বছর বা তার চেয়েও কম হতে পারে অন্তর্বর্তী সরকারের মেয়াদ। এই ১০০ দিনে সরকারের অবস্থান আরো ভালো হতো যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করত। বাংলাদেশের মানুষ এখানে পরিবর্তন চায়, নতুনত্ব চায়। সার্জিসের গতকালকের বক্তব্য শোনার পরে যার মাথায় এখনো মনে হচ্ছে যে ছাত্ররা আর কিছু করবে না, সেটা হচ্ছে ভুল। এই নির্বাচনের রোডম্যাপ কি হবে তার একটি উত্তর তিনি দিয়েছেন যে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। সুদখোর মহাজন ইউনূস আমাদের এই দেশটিকে কোথায় নিয়ে গিয়েছে, দেশের অবস্থা কি? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক শ্রোতা, সমন্বয়করা নতুন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। এইদিকে কঠিন বিপদে পড়তে চলেছেন বিএনপি দল, এইদিকে আবার ডক্টর ইউনূস তার সকল পরিকল্পনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন সকল ধরনের চাঞ্চল্যকর তথ্য। ছাত্রদের পরিকল্পনা কি, তারা কি করতে চাচ্ছে, বিএনপি দল এখন কি করবে, বিএনপি দল একেবারে ধ্বংসের পথে। দর্শক শ্রোতা, বেশি দেরি করবো না, আমরা সরাসরি ভিডিও ক্লিপ দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। এই ১০০ দিনে সরকারের অবস্থান আরো ভালো হতো যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করত। রাজনৈতিক দলগুলো দেশের কথা, দেশের মানুষের কথাকে প্রায়োরিটি না দিয়ে কিভাবে ব্যক্তির স্বার্থ প্রাধান্য পায়, দলীয় স্বার্থ প্রাধান্য পায়, কিভাবে নিজের দলের ম্যানটাকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় বসানো যায়, এগুলো নিয়ে তারা ব্যস্ত হয়ে গিয়েছে। যদি একটা নির্বাচনের মাধ্যমে একটা সরকারের পরিবর্তন হতো, ১০০ দিন দিয়ে আমি তাকে অনেকটাই জাজ করে ফেলতে পারতাম। কিন্তু যখন অভ্যুত্থানের ভিতর দিয়ে হয় এবং ফ্যাসিস্টদেরকে পতন ঘটিয়ে নতুন একটি সরকার আসে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি হচ্ছে শূন্য থেকে আপনার এই সিস্টেমগুলোকে ধ্বংস করে যদি -10-এ নিয়ে যাওয়া হয়, এই সরকারের প্রথম কাজটি করতে হয়েছে বা হচ্ছে -10 থেকে আগে শূন্যতে আনা। এরপরে আপনি ধীরে ধীরে এই ডেভেলপমেন্টটি দেখতে পাবেন। আমার জায়গা থেকে আমি মনে করি ১০০ দিন যদিও এই সরকারকে জাজ করার জন্য খুব বেশি সময় নয়, কিন্তু তারপরে এটাও সত্য যে ১০০ দিনে আমাদের প্রত্যাশা যতটুকু ছিল ততটুকু প্রত্যাশা আমাদের পূরণ হয়নি, এটিও সত্য। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে আমাদের জায়গা থেকে যেটি আমরা মনে করি, এই ১০০ দিনে সরকারের অবস্থান আরও ভালো হতো যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করত। আমরা আমাদের জায়গা থেকে এটি বিশ্বাস করি, এই সংস্কার সিস্টেমের প্রত্যেকটি জায়গায় রাজনৈতিক দলগুলো দেশের কথা, দেশের মানুষের কথাকে প্রায়োরিটি না দিয়ে কিভাবে ব্যক্তির স্বার্থ প্রাধান্য পায়, দলীয় স্বার্থ প্রাধান্য পায়, কিভাবে নিজের দলের ম্যানটাকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় বসানো যায়, এগুলো নিয়ে তারা ব্যস্ত হয়ে গিয়েছে। এখন একটা সরকার যদি দেখে যে তার এই সিস্টেমগুলো সংস্কার করার জন্য ওই মানুষগুলোর সাথে ফাইট করতে হচ্ছে যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটিয়েছে, ওই মানুষগুলো দেশের স্বার্থের প্রায়োরিটির আগে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছে, তখন সরকারকে যেমন ফ্যাসিস্টদের সাথে ফাইট করতে হয়, তাদের দোসরদের সাথে ফাইট করতে হয়, একইভাবে নিজেদের সাথেও ফাইট করতে হয় যারা ফ্যাসিস্টদের বিরুদ্ধে যুদ্ধটা করেছে। এই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে সকল রাজনৈতিক দলগুলোর এই মুহূর্তে সহযোগিতা করা উচিত। তারা যদি সরকারকে ঠিকমতো সহযোগিতা করে তাহলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে, সংস্কার দ্রুত হবে, নির্বাচন দ্রুত হবে। আপনি দ্রুত নির্বাচন করার প্রক্রিয়া পরোক্ষভাবে বাধাগ্রস্ত করছেন, আপনি আবার দ্রুত নির্বাচন চাচ্ছেন, এগুলো তো আসলে কাইন্ড অফ প্রহসন। এই জায়গা থেকে আমরা মনে করি আমাদের রাজনৈতিক দলগুলো বা ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা আমরা একসাথে এই অভ্যুত্থানে সংগ্রাম করেছি, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর সমালোচনাও করব, তাদের তির্যক মন্তব্যও করব যদি তাদের কোনো কিছু ভুল হয়, কিন্তু তাদের গতানুগতিক যে তাদের যে কাজগুলো করার সেগুলোতে যদি আমি বাধাগ্রস্ত করি তাহলে তাদের চলার যে পথ সেই পথটা সহজ হবে না। এই ক্ষেত্রে আমাদের জায়গা থেকে মনে হয় আমাদের সহযোগিতাটুকু করা উচিত। আরেকটি জিনিস আমি আমার জায়গা থেকে মনে করি, অভ্যুত্থান ঘটেছে একটি চূড়ান্ত পর্যায়ে, তখন মানুষের যে এক্সপেকটেশন, প্রত্যাশা, এটা ছিল সর্বোচ্চ লেভেলে। এই অভ্যুত্থান বা এই প্রত্যাশাটা অভ্যুত্থানের পরে একটা স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত নেমে আসবে, কিন্তু আমাদের এবং সরকারের চ্যালেঞ্জ হচ্ছে ওই স্ট্যান্ডার্ড থেকে আমাদের প্রত্যাশা যেন নিচে নেমে যায়, আমরা যেন তাদের থেকে বিমুখ না হই। এই চ্যালেঞ্জটি সরকারকে অবশ্যই নিতে। কাঙালের কথা বাসি হলে কিন্তু ফলে। যখন আমাদের এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গঠন করা হলো, তখন সবাই খুবই অবাক হয়েছিল যে কেন এই টিমের মধ্যে সবচেয়ে ব্লুটুথ বয়,
সার্জিসকে উপদেষ্টা পরিষদে রাখা হলো না। এর পরের দিন আমি বলেছিলাম সার্জিসের কপাল খুলে গেছে, বিকজ একটা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আসবে। বিএনপি অনেকদিন যাবত যেই ভয় পাচ্ছিল সেই ভয় কিন্তু আজকে বাস্তবে পরিণত হয়েছে। সার্জিস আলম যেই বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের সোজা ক্লিয়ার মেসেজ হচ্ছে নতুন আরেকটা রাজনৈতিক দল বাংলাদেশে আসছে। দর্শক, একসময় ছাত্রলীগের দুর্দান্ত প্রতাপশালী, আমি তারা বলবো তার ভাষণ, বঙ্গবন্ধুকে নিয়ে তার যে বক্তব্য, মানে এমন ক্ষুরধার বক্তব্য বাংলাদেশ ছাত্রলীগের মধ্যে কেন্দ্রীয় কমিটির কোনো নেতাও কখনো দিতে পারে নাই। যেভাবে সে বলতেছিল আমার বঙ্গবন্ধু কবর থেকে দেখছে, আমার বঙ্গবন্ধুকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিভাবে রেসপেক্ট করেছে, তারই ভাষণ নামি দামি মন্ত্রী এমপিদের সামনে সবাই অবাক হয়ে শুনছিল। তখন থেকে বোঝা গেছিল যে এই ছেলেটার মধ্যে রাজনৈতিক ক্যাপাবিলিটি আছে। -2 ফর্মুলা নয়, আসতে যাচ্ছে +2 ফর্মুলা। গতকালকে সার্জিস আলম গভীর রাতে একটা সাংবাদিকদের সাথে তার বক্তব্য দিয়েছেন। সেখানে প্রশ্ন ছিল যে বলা হচ্ছে -2 আসলে কি। তো সার্জিস বলছেন যে আমরা যে প্ল্যাটফর্মটা তৈরি করেছি এই প্ল্যাটফর্মটা এই মুহূর্তে ছাত্র প্লাস জনতাকে কানেক্ট করে নতুন একটা মাত্রায় আমরা নিতে যাচ্ছি। ওয়াই? কারণ যে কোনো সময় শেখ হাসিনা অথবা তাদের দোসররা আবারও এখানে ফিরে আসার চেষ্টা করতে পারে। তো তাদেরকে প্রতিহত করতে হলে, তাদেরকে আটকাতে হলে একটা সমর্থন লাগবে, একটা প্ল্যাটফর্ম লাগবে। তো সেই প্ল্যাটফর্মের লক্ষ্যেই জাতীয় নাগরিক কমিটি যেটা, সেটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা যেটা ছিল, এটা ছাত্র প্লাস জনতা। সার্জিসের ক্লিয়ার মেসেজ, জামাত হোক আর বিএনপি হোক, গত 16 বছর সরকার পতনের জন্য কারোরই ক্যাপাবিলিটি ছিল না, যেটা ছাত্ররা করেছে। এবার ছাত্রদেরকে বিএনপি বলছে বিএনপি সাপোর্ট দিছে, জামাত বলছে ফুল সাপোর্ট দিছে, বাট তারা বলছে আমরা তরুণরা করছি। সো নতুন বাংলাদেশে মানুষ একটা পরিবর্তন চায়, সেই পরিবর্তনে নতুন একটা রাজনৈতিক দলও কিন্তু মানুষ চাচ্ছে। যদি এই দেশের ছাত্র জনতা চায়, অবশ্যই এখানে -2 দলের পরিবর্তে +2 দল আসবে। তাহলে রাজনৈতিক দলগুলা যেই সিস্টেমে গত 53 বছর বাংলাদেশে রাজনীতি করেছে সেখানে আমূল পরিবর্তন হবে। তাদের মধ্যে একটা ভয় থাকবে যে আমরা যখন রাষ্ট্র ক্ষমতায় থাকছি, এখন একটা সবারই কাছে এরকম থাকে আওয়ামী লীগের বিকল্প বিএনপি, বিএনপির বিকল্প আওয়ামী লীগ, এখানে আর কোনো বিকল্প নেই। বাট ছাত্ররা মনে করছে, সার্জিস আলোচনা মনে করছে এখানে একটা নতুন বিকল্প দরকার, আর সেই বিকল্প একের অধিকে আসা উচিত। তাহলে আমাদের যে বাকি রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে টনক নড়বে যে না, এখন আর আগের মতন চাইলেই আমরা যা খুশি তাই করতে পারবো না। আর এটার মেইন কারণটা কিন্তু বিএনপি। আমি বারবার বলছি, তারেক রহমান তিনি যথেষ্ট পজিটিভ রিপোর্ট দিচ্ছেন, ঊর্ধ্বতন নেতাকর্মীরা দিচ্ছেন, কিন্তু সারা বাংলাদেশে প্রতিদিন বিএনপির যে লুটপাটের অ্যাক্টিভিটিস 5% কর্মীদের দ্বারা ঘটছে, গণমাধ্যমে আসছে, মানুষ কিন্তু এগুলোতে বিরক্ত হচ্ছে। বিভিন্ন জায়গায় হয়তো এতটা খবর হচ্ছে না, কিন্তু লোকালি এগুলোর ইফেক্ট পড়ছে। আর এই জিনিসটাকেই তারা কিন্তু বলছে বারবার যে এক লুটেরাদের হাত থেকে আরেক লুটেরাদের কাছে বাংলাদেশকে দিবে না। বাংলাদেশের মানুষ এখানে পরিবর্তন চায়, নতুনত্ব চায়। সার্জিসের গতকালকের বক্তব্য শোনার পরে যার মাথায় এখনো মনে হচ্ছে যে ছাত্ররা আর কিছু করবে না, সেটা হচ্ছে ভুল। ক্লিয়ার মেসেজ, যদি বাংলাদেশের জনগণ চায়, তাহলে জনতার যদি দাবি থাকে, তাহলে নতুন রাজনৈতিক দল আসবে। আর সেটার সপক্ষেও সার্জিস যথেষ্ট পজিটিভ বক্তব্য দিয়েছে। এবার আসুন, আমি তখন ভিডিওতে কি বলেছিলাম? তখনই আমি ভিডিওতে বলছিলাম যে নাহিদ এবং আসিফ তারা গুড স্পিকার না, মানে এমনিতে তারা যথেষ্ট টর্চার সহ্য করেছে, আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে, কিন্তু বক্তব্য বা মুখপাত্র যে জায়গাটা হাসনাত এবং সার্জিস দুজনের যে কথা, দুজনের যে ধরেন কি বলা হচ্ছে বক্তব্য, বিশেষ করে সার্জিসের হাসনাতের তুলনায় তার বক্তব্য অনেক মানুষকে টাচ করে। সে যেভাবে যুক্তি তর্ক তুলে ধরে মানে তার বক্তব্যগুলোকে উপস্থাপন করে। তো ফাইনালি বিএনপি যেটা ভয় পাচ্ছিল সেই ভয় কিন্তু এখন বাস্তবে পরিণত হচ্ছে। আপনি নিশ্চিত থাকেন যে আগামী নির্বাচনের আগে যে কোনো নামে এই বৈষম্য বিরোধী ছাত্র রাজনৈতিক যে দলরা আছেন তারা রাজনৈতিক দলে কনভার্টেড হবেন। ইভেন তারা চাচ্ছে ছাত্রদের সাথে জনতাকে কানেক্ট করে ছাত্র জনতার দাবি হিসাবে, চাহিদা হিসাবে নতুন একটা দলের আত্মপ্রকাশ ঘটুক। ইভেন তারা যথেষ্ট পজিটিভ ইফোর্টও কিন্তু ট্রাই করছে। কোনটা? বিভিন্ন জায়গায় তারা সমন্বয় কমিটি করছে, আপনারা দেখছেন সারা বাংলাদেশে। তো কিছুটা সমালোচিত আছে, তারা বিতর্কও আছে, কিন্তু রাজনীতির মাঠে আসলে কতটুকু সফল হবে? কেউ কেউ বলছেন যে অবশ্যই এরা ভালো করবে, কারণ বাংলাদেশের মানুষ নতুনত্ব চায়, বিকল্প চায়, কিন্তু বিকল্প তো নাই। আর যে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের মাধ্যমে আরেকটা দলের অভ্যুত্থান হোক, যেই কারণে প্রত্যেকটা দল ভয় পাবে। এখন আমার কাছে একটা প্রশ্ন, আমি নর্মালি যতটুকু ক্যালকুলেশন করি, এই আন্দোলনের সার্জিসদের পিছনে যারা আছে, এখনো সেখানে জামাত ইসলামের হাজার হাজার নেতাকর্মীদের সাথে কানেক্টেড, বিএনপি কিছুটা সরে গেছে, গণ অধিকার পরিষদ কানেক্টেড। তো রাজনৈতিক দল তৈরি করলে এই ছাত্রদের পেছনে ভোটার হিসাবে জনগণের কতটুকু অংশ এদেরকে ভোটের মাঠে সাপোর্ট করবে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ এই জাতির মধ্যে, ব্লাডের মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অথবা গোলাম আজম বা সামহাও, তারা কিন্তু রক্তের মধ্যে বসবাস করে। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সেই ভাষণের নানা দিক ছিল, নানা বিষয় নিয়ে ভিন্ন ভিন্ন রিপোর্ট অনেকে করেছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় ছিল নির্বাচন। সেই নির্বাচনের রোডম্যাপ কি হবে, তার একটি উত্তর তিনি দিয়েছেন যে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। কিভাবে শুরু হয়েছে উনি বলতে চাচ্ছেন যে নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে সংস্কার কাজটা চলছে, সেটি হয়ে গেলে নির্বাচনটা তারপর পরই হয়ে যাবে। তার কিছুটা ইঙ্গিতও দিয়েছেন তিনি, নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপও অর্থাৎ রূপরেখা পাওয়া যাবে। কিন্তু সুনির্দিষ্ট হলো না। আমার ধারণা যে প্রধান উপদেষ্টার এই বক্তব্যে প্রধান যে রাজনৈতিক দল বিএনপি খুব বেশি আশাবাদী হবে এটা মনে হয় না আমার। প্রথমত যে তারা যেটা বলেছিল যে নভেম্বর ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা, অর্থাৎ এই নির্বাচনটা কি 3 মাস পরে নাকি 6 মাস পরে নাকি 1 বছর পরে হবে, এরকম একটি লক্ষ্য নির্ধারণ করে সংস্কার কাজটা যাতে করা হয়। এখানে কিন্তু অনেক কিছুই বলা হলো, কিন্তু মানে দিন তারিখটা আর বলা হলো না। তো এই দিন তারিখটাই কিন্তু প্রত্যাশা করছিল।
কেন বলেননি? হয়তো ডক্টর ইউনূস বুঝতে পারছেন না যে সংস্কারটা ঠিক কবে হবে। আবার সংস্কারের পরে বলছেন যে রাজনৈতিক ঐক্যমত্য হয়ে গেলেই নির্বাচন। কবে সেই সংস্কার শেষ হবে? কতদিনের মধ্যে? তারপর সেই ঐক্যমত্য কবে হবে? সেই নির্বাচনের তারিখটা কবে পাওয়া যাবে? কয়েকটা স্টেজ কিন্তু এখনো পার হইতে হবে। তো সবকিছু মিলায় অনেকের কাছে একটা ধোঁয়াশা মনে হতে পারে, কিন্তু সংস্কারের বিষয় এবং ঐক্যমত্যের বিষয়টা ডক্টর মোহাম্মদ ইউনূস গুরুত্ব দিচ্ছেন। তিনি বলছেন যে সংস্কারের জন্য নির্বাচন কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। কয়েক মাস বিলম্ব হতে পারে সংস্কারের জন্য। রোববার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই কথাগুলো বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে তিনি এই ভাষণ দিচ্ছেন। তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ওয়ার্ল্ড সরাসরি সম্প্রচার করে। প্রধান উপদেষ্টা বলছেন, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। অর্থাৎ এখন যে নির্বাচন সংস্কারের জন্য যে কাজ শুরু হয়েছে সেটাকেই তিনি বলছেন যে নির্বাচনের ট্রেন এটা যাত্রা শুরু করেছে, আর থামবে না। কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি, আর তা হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের মাধ্যমে। এটা তিনি একটা উদাহরণ দিয়েছেন, একটু অনেকটা আধ্যাত্মিক লাইনের, যে শেষ স্টেশনে কখন পৌঁছাবে এবং সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি, অর্থাৎ সংস্কারের কাজগুলো শেষ করতে পারি। আর সেটা হইতে হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের মাধ্যমে। তার মানে অনেকগুলো কিন্তু একসাথে যদি সংযুক্ত হয় তারপরেই কিন্তু সেটি হবে, যুক্ত হবেন। তো আমার ধারণা যে এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া বোঝা যাবে। তিনি অনেক বিস্তারিত এই যারা জুলাই আগস্টে শহীদ হয়েছেন তাদের জন্য কি কি করা উচিত, এবং এই প্রথম তিনি তার এই বক্তব্যে বেশ বিগত সরকার শেখ হাসিনা সরকারের নাম ধরে তিনি আলোচনা করেছেন যে তারা ষড়যন্ত্র করছে, অনেক বক্তব্য তিনি দিয়েছেন। তবে ফোকাস পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর কাছে, বিশেষ করে বিএনপির কাছে যে নির্বাচন, তো সেই নির্বাচনের ব্যাপারে তিনি যেই বক্তব্যটা দিয়েছেন, এখন দেখার বিষয় যে বিএনপি এই বিষয়ে তাদের মতামতটা কিভাবে উপস্থাপন করে। আসসালামু আলাইকুম। আজকে এই সুৎখুর মহাজন ইউনূসের দেশ ধ্বংসের 100 দিন। আসুন এই 100 দিনে সুৎখুর মহাজন ইউনূস আমাদের এই দেশটিকে কোথায় নিয়ে গিয়েছে, দেশের অবস্থা কি, এইটা একটু বিশ্লেষণ করি, পর্যালোচনা করি, দেখি এই সুৎখুর মহাজন ইউনূস বাংলাদেশটিকে কোথায় নিয়ে গিয়েছে, কেন বাংলাদেশটিকে এখন মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্ডিয়া সহ এই দেশগুলো কেন স্যাংশন দিতে চায়, কেন ধেয়ে আসছে বাংলাদেশের উপরে স্যাংশন। এই 100 দিনে সুৎখুর মহাজন ইউনূস কি করেছে, আসুন একটু বিশ্লেষণ করে দেখি। নাম্বার 1, আমি যদি বলি যে 100 দিনে যে বাংলাদেশ কি হয়েছে বাংলাদেশে। সো প্রথমত আমি যদি বলি যে বাংলাদেশটার নাম আপনি বলতে পারেন যে এটা হচ্ছে এ ব্রোকেন স্টেট। এই দেশটা, বাংলাদেশটা আর দেশ হিসাবে এমন একটি জায়গা আজকে নেই, এমন একটি পর্যায়ে নিয়ে গিয়েছে। সো দেখেন, নাম্বার 1 যদি আমরা বিশ্লেষণ করে দেখি যে প্রথমত যে বাংলাদেশের যত শীর্ষ সন্ত্রাসী ছিল এবং জঙ্গি ছিল, সেই শীর্ষ সন্ত্রাসী এবং জঙ্গিদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, যার কারণে রেজাল্ট কি হয়েছে? এজ এ রেজাল্ট সারা বাংলাদেশে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি এগুলো বেড়ে যাচ্ছে, খুন খারাপি বেড়ে যাচ্ছে এবং সারা বাংলাদেশে জঙ্গিবাদের বিস্তার করছে। এ হচ্ছে সুৎখুর মহাজনের 100 দিনের অন্যতম রেজাল্ট। তারপরে পরবর্তীতে যদি দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে যে দেখেন 8ই আগস্ট পর্যন্ত পুলিশ সহ সকল হত্যা এবং অপরাধের দায় মুক্তি দিয়ে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। তার মানে যেটি হচ্ছে যে আপনার কমপ্লিটলি ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস। যেসব পুলিশ সদস্যরা নিহত হয়েছেন, যাদেরকে হত্যা করা হয়েছে, বাংলাদেশে যেসব মানুষকে হত্যা করা হয়েছে, তাদের পরিবার বাংলাদেশে এর বিচার চাইতে পারবে না। পৃথিবীর ইতিহাসে এরকম হাস্যকর ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস আছে কিনা আমার সন্দেহ আছে। তারপর 3 নম্বর হচ্ছে দেখেন আপনি যে বাংলাদেশে যে বন্যার্তদের জন্য যে টাকা উঠানো হয়েছে, প্রায় 100 কোটি টাকা এই সুৎখুর মহাজন ইউনূস এবং তার কতিপয় সমন্বয়কারী সবাই মিলে 100 কোটি টাকা আত্মসাৎ করেছে। বন্যার্তদের জন্য যে টাকাগুলো উঠানো হয়েছে, সেই টাকাগুলো বন্যার্তদের মাঝে বিতরণ করা হয় না, সেটি তাদের রাজনৈতিক অভিলাষ পূরণ করার জন্য, রাজনৈতিক উচ্চাভিলাষ পূরণ করার জন্য সেগুলো তারা ব্যয় করেছে, সমাবেশ করেছে, গাড়ি কিনেছে, নতুন নতুন গাড়ি কিনেছে। এই হচ্ছে সুৎখুর মহাজন ইউনূসের 100 দিনের কাজের অংশ। তারপরে 4 নম্বর হচ্ছে যে দেখেন যে পাকিস্তানের সাথে আমাদের ব্যবসা বাণিজ্যের যেই অবস্থান ছিল, সেখান থেকে বর্তমানে যেটি করা হয়েছে যে পাকিস্তান থেকে পণ্য আমদানি করা হবে, কোনো চেকিং করা হবে না, চেকিং বাতিল করা করে পাকিস্তান থেকে পণ্য আমদানি করা হবে। এটার মানে হচ্ছে যে পাকিস্তান থেকে আইএসের জঙ্গিদের কাছ থেকে, পাকিস্তান থেকে অস্ত্র আনা হবে, বাংলাদেশের জঙ্গিদের কাছে সরবরাহ করা হবে, বাংলাদেশে ইসলামিক বিপ্লব সংগঠিত করার জন্য। এই জন্য এটি করা হয়েছে। এ হচ্ছে সুৎখুর মহাজন ইউনূসের 100 দিনের অংশ। তারপর সারা বাংলাদেশে আজকে আপনারা জানেন যে বাংলাদেশের এটি গার্মেন্ট শিল্প নির্ভর দেশ, এবং এটি শিল্প নির্ভর দেশ। যে বাংলাদেশে যে শিল্প কারখানাগুলো ছিল, বিশেষ করে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো ছিল, প্রায় 300 শিল্প আজকে বন্ধ। গার্মেন্টসগুলোর অবস্থা
এমন পর্যায়ে গিয়েছে বাংলাদেশের কোনো গার্মেন্টস থেকে আর কেউ অর্ডার দিতে চাচ্ছে না পলিটিক্যাল ইনস্টেবিলিটির কারণে। মানুষ বিভিন্ন ভাইয়ারা বিভিন্ন দেশে চলে যাচ্ছে। তার মানে বাংলাদেশের অবস্থা দিন দিন হচ্ছে দুর্ভিক্ষের দিকে যাচ্ছে, গৃহযুদ্ধের দিকে যাচ্ছে। মানুষের চাকরি আজকে কোথাও মানুষের চাকরি নেই, চতুর্দিকে শুধু হাহাকার হাহাকার, কারণ শিল্প কারখানাগুলো সবগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এই হচ্ছে সুৎখুর মহাজনের 100 দিনের আমলনামা। তারপর সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বয়স্কদের জন্য, প্রতিবন্ধীদের জন্য, যেহেতু উনি বিদেশে পড়াশোনা করেছেন, ইংল্যান্ডে থেকেছেন, বিদেশে থেকে ইংল্যান্ডে পড়াশোনা করে উনি দেখেছেন যে কি বয়স্ক ভাতা দেওয়া হয়, প্রতিবন্ধিতা ভাতা দেওয়া হয়, এগুলো উনি বাংলাদেশে নিয়ে অ্যাডপ্ট করেছেন এবং এই সুযোগ সুবিধাগুলো বাংলাদেশের বয়স্ক এবং প্রতিবন্ধীদের মাঝে উনি দেওয়ার বিধান চালু করেছেন। কিন্তু এই সুৎখুর মহাজন ইউনূস এসে এই বয়স্ক প্রতিবন্ধী ভাতাগুলো বন্ধ করে দিয়েছে। এটা হচ্ছে সুৎখুর মহাজনের অর্জন। তারপরে যে শেয়ার বাজার নিয়ে আওয়ামী লীগ আমলে অনিয়ম দুর্নীতি হয় না সেটা আমি কখনোই বলবো না, বাট এই অল্প কয়েকদিনের 100 দিনের মধ্যে এই শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুপাট করা হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য পেলেন। দর্শক শ্রোতা, সমন্বয়করা মিলে একটা নতুন দল গঠন করেছে। খুব শীঘ্রই সেই নতুন দলের ঘোষণা দেওয়া হবে, সেই নতুন দল নির্বাচনে যাবে। এমনকি তারা নির্বাচনে বিএনপিকে একেবারে নিষিদ্ধ করে দিতে পারে। দর্শক শ্রোতা, কঠিন বিপদে পড়তে চলেছেন বিএনপি দল। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান দেশে আসতে পারতেছে না। হয়তো খুব শীঘ্রই তিনি দেশে আসবেন, কিন্তু তার মামলাগুলো খালাস না হলে তিনি দেশে আসতে পারবেন না। হয়তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তাকে এই বিষয়ে কোনো রকম সহযোগিতা করবেন না। আর এদিকে ডক্টর ইউনূসও কিন্তু বিপদের মধ্যে রয়েছে, কারণ ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে নামানোর জন্য ছাত্র সমন্বয়করা আন্দোলন করতেছে। আবার এক পক্ষের লোক দাবি করতেছে এই ছাত্র সমন্বয়কদের নিয়েই, ঢাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়েই অন্তর্বর্তীকালীন সরকার নতুন একটা দল গঠন করবে। যেই নাগরিক কমিটি গঠন করা হয়েছে, এই নাগরিক কমিটি নাকি ডক্টর ইউনূসেরই। এই দলগুলো যখন পূর্ণ একেবারে প্রচার হয়ে যাবে তখনই নির্বাচন দিবে। দর্শক শ্রোতা, সমস্ত চাঞ্চল্যকর তথ্য আজকের এই ভিডিওতে পেলেন। তো এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত কি? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য। সকলেই ভালো থাকবেন।